হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পঁয়ষট্টি সপ্তাহ 2026 এর অঙ্কের পেজ নাম্বার 381 এবং স্কুলের নাম বেতন কলেজের স্কুল এর 11 থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এটা হলো পার্ট 3 ভিডিও। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি 1 থেকে 10 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো 11 লাখে আছে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু 4 সেমি ও 8 সেমি। ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লেখো। আর জ্যামিতিক উপায়ে রুট 29 এর মান নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকার জন্য 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার মাপের দুটি সরল রেখা নিয়ে নিতে হবে। এটা 4, এটা 8 সেন্টিমিটার। নিচে সমকোণী ত্রিভুজ আঁকবো, তার জন্য একটা যে কোনো মাপের সরল রেখা নেব, তবে সেটা যেন 8 সেন্টিমিটার অপেক্ষা বড় হয়। বাদিকে একটু জায়গা ছেড়ে এখানে 8 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের একটা সরলরেখাংশ নিয়ে নিলাম। নাম দিলাম বিএক্স। এরপরে বিবিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, যেহেতু সমকোণী ত্রিভুজ আঁকছি, আর সমকোণী ত্রিভুজের একটি কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হয়, সেই জন্য এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। এটার নাম দিলাম ওয়াই। এরপরে 8 সেমি মাপ নেব কম্পাসের সাহায্যে, নিয়ে এই যে বিএক্স আছে, বিএক্স থেকে বিসি অংশ কেটে নেব। এখানে নাম দিলাম সি। আর 4 সেন্টিমিটার মাপ নেব, নিয়ে বিওয়াই থেকে বিএ অংশ কেটে নিলাম। এরপরে এ বিন্দু এবং সি বিন্দু পরপর যোগ করতে হবে, যোগ করলে সমকোণী ত্রিভুজ এবিসি পেয়ে গেলাম। এটা সমকোণী ত্রিভুজ। এখন এর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। তো বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে এর অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে নিচে বৃত্তচাপ। এর নাম দিলাম সিডি। আর এবি বাহুর একটা লম্ব সমদ্বিখণ্ড আঁকবো। এসি বাহুর আঁকা যেত, তো আমি এখানে এবি বাহুর আঁকছি। এটার নাম দিলাম ইএফ। তাহলে সিডি এবং ইএফ সরলরেখা দুটি এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দু হবে এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। এখন এটা আমাদের মনে রাখতে হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই পরিবৃত্তের কেন্দ্রটা সবসময় অতিভুজের মাঝখানে অবস্থিত হয়। আমরা এখানে তাই হয়েছে। তো এখান থেকে এই বিন্দু পর্যন্ত মাপ নেব। এখান থেকে এই বিন্দু পর্যন্ত মাপ নিলাম। মাপ নিয়ে
একটা বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্তটা এ বি ও সি বিন্দু দিয়ে যাবে। তাহলে এখানে পরিবৃত্ত আঁকা কমপ্লিট হলো। এরপরে √29 এর মান বের করতে হবে, তাও আবার জ্যামিতিক পদ্ধতিতে। তো 29কে ভাঙার জন্য 29কে 5 দিয়ে ভাগ করি। 5 দিয়ে ভাগ করলে 5 5 25, দশমিক নিয়ে 0 নিলাম, 5 8 40। তো এইভাবে আমরা ভাঙতে পারি এটাকে 5.8 × 5, বা 2 দিয়ে ভাগ করলে হতো। 2 দিয়ে ভাগ করলে এখানে 14 2 28, 14.5 হতো, 14.5 আর 2 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমাদের আরও বেশি জায়গার দরকার হতো। তো 29কে আমি এইভাবে ভাঙলাম 5 দিয়ে ভাগ করে, 5.8 এবং 5। তাহলে 5.8 সেন্টিমিটার মাপের এবং 5 সেন্টিমিটার মাপের দুখানা সরল রেখাংশ নিয়ে নেব। এটা 5 সেন্টিমিটার আর এটা 5.8 সেন্টিমিটার। 5 পয়েন্ট ছোট 8 ঘর, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে। এখানে একটা যে কোনো মাপের সরলরেখা নিলাম, সেটা যেন এই 5 এবং 5.8 এই মোট, অর্থাৎ মোট যোগফল, এই দুই যোগফলের চেয়ে যেন বড় হয়। এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম এক্স। এবার 5.8 সেন্টিমিটার, আচ্ছা নিচেরটা 5.8 আর উপরটা হলো 5। তো 5.8 সেন্টিমিটার মাপ নিয়ে এই বিন্দুতে কম্পাস বসিয়ে এ বি অংশ কেটে নিলাম, এটা ইজ বি। আর 5 সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নেওয়া হলো। এরপরে বিসি এর লম্ব সমদ্বিখণ্ড, এর মধ্যবিন্দু বের করতে হবে। নাম দিলাম ডিই। ছেদ করেছে এফ বিন্দুতে। তো এফ থেকে সি পর্যন্ত বা এফ থেকে এ পর্যন্ত যে কোনো মাপ নিলাম। মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে, উপর দিকে বা নিচের দিকে যে কোনো একদিকে করলেই চলবে। এরপরে বি বিন্দু যেটা আছে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অর্থাৎ আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে ফেলি। 90 ডিগ্রি কোণ আঁকলেই সেটা লম্ব অঙ্কন হবে। এটা হলো বিডি। তাহলে √29 সমান বিডি। তাহলে বি থেকে ডি পর্যন্ত মাপ নেব। মাপ নিলে এটা হচ্ছে 5.1 2, 2 এর পরে
1 2 2 এবং 3 এর মাঝখানে মিলেছে, তাহলে আমি এখানে 5.2 নেব, 5.2 সেন্টিমিটার। বা এখানে যেহেতু √29 কোনো একক ছিল না, সেই জন্য আমি এখানে 5.2 পর্যন্ত লিখব, এখানে সেন্টিমিটার লিখব না। বারোর একে আছে প্রমাণ করো দিস ইজ ইকুয়াল টু সেক 60 ডিগ্রি। তাহলে বাম পক্ষ আর এটা ডান পক্ষ হিসেবে লিখব। বাম পক্ষ অর্থাৎ বাদিকে সমান চিহ্নের বাদিকে যে রাশিমালাটা আছে, এখানে আছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 2। আচ্ছা, tan 30 ডিগ্রি এর মান 1/√3 এখানে বসিয়ে দিলাম, বাই 1 মাইনাস tan 30 ডিগ্রির মান 1/√3 প্লাস এখানে sec 45 ডিগ্রি মান √2, তার স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস cot 45 ডিগ্রির মান 1, তার স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে হবে 2, আচ্ছা 1/3 তার স্কোয়ার অর্থাৎ 1 1 1 আর √3 স্কোয়ার করলে 3 1 3, 1 3 এর সাথে 2 গুণ করলে আমরা পাই 2 3, 1 মাইনাস এটা 1/3 হোল স্কোয়ার, তাহলে এটা 1 3 হলো, প্লাস √2 স্কোয়ার করলে 2 মাইনাস 1, তো এটা হলো 2 3 বাই নিচে 1 এবং এখানে 3, 1 আর 3 এর লসাগু 3, 3 1 3 মাইনাস 1, 2 থেকে 1 বিয়োগ করলে এটা প্লাস 1 হলো। উপর পার্টটা হচ্ছে 2 3 আর নিচের পার্টটা 3 থেকে 1 বিয়োগ করলে এটাও 2 3 প্লাস 1 সমান 2 3 বাই 2 3, তাহলে প্রথমটা 2 3 ইন্টু এটা 2 3 আছে বাই আছে মানে ভাগ আছে, তাহলে এটা গুণ চিহ্ন দিলাম, পরে ভগ্নাংশ উল্টে লিখব, অর্থাৎ এটা 3 এর 2 প্লাস 1 সমান এখানে পেলাম 1 প্লাস 1 আর এটা ইজ ইকুয়াল টু 2। এটা বাম পক্ষ হলো 2, এবার ডান পক্ষ দেখব কত আসছে। ডান পক্ষ সমান sec 60 ডিগ্রি, আর আমরা জানি sec 60 ডিগ্রিতে 2 হয়, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে অবশ্যই লিখব প্রমাণিত। থিটা, যেখানে থিটা ইজ লেস দেন না 0 ডিগ্রি ইজ লেস দেন থিটা ইজ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি এর কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সত্য হবে তা নির্ণয় করো। অর্থাৎ থিটা এর মান বের করতে হবে, এখানে এইরকম একটা সমীকরণ দেওয়া আছে। সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 এটা সমান 0। তো বাদিকের কোশ্চেনটা এখানে উৎপাদকে বিশ্লেষণ করব, 2কে ভেঙে 1 করব, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে এটা হলো সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 জায়গাতে 2 1 কে 2, অর্থাৎ 2 প্লাস 1 সাইন থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0
বা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, মাইনাস এ প্লাস এ মাইনাস সাইন থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে 2 সাইন থিটা, যদি সাইন থিটা কমন নিই, কমন নিলে এখানে সাইন স্কোয়ার ছিল, তাহলে সাইন থিটা আর একখানা থাকবে মাইনাস 2 সাইন থিটা কমন নিয়েছি, তাহলে কেবল 2 থাকবে। এই দুটো পদ থেকে এক কমন নিলাম, এক কমন নিলে সাইন থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস 2। তাহলে দেখো এটা সেম, তাহলে সাইন থিটা মাইনাস 2 কমন নেব, কমন নিলে পাচ্ছি সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো দুটি রাশির গুণফল শূন্য হয়েছে, এটা আর এটা, দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় আমরা প্রত্যেকে আলাদাভাবে শূন্য বলতে পারি, বা এটা যদি শূন্য না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা শূন্য, তা না হলে গুণ করি শূন্য হতো না। আবার যদি এটা শূন্য না হয়ে থাকে তাহলে এটা সমান শূন্য, সেই জন্য দুটো গুণ করে শূন্য হয়েছে। সুতরাং দুরকম হতে পারে, এটাও শূন্য হতে পারে, বা এটা শূন্য কিন্তু এটা শূন্য নয়, এরকম হতে পারে। আবার এটা শূন্য কিন্তু এই সাইডটা শূন্য নয়, এটাও হতে পারে। তো এখানে কি হচ্ছে দেখে নিই, এখানে সাইন থিটা এর সবচেয়ে বড় মান, আচ্ছা এটা সমান যদি শূন্য লিখি তাহলে কি হবে, এটা সমান যদি শূন্য লিখি তাহলে সাইন থিটা সমান 2 হচ্ছে। আচ্ছা সাইন থিটা কি 2 হতে পারে? এখানে দেখে নাও সাইন থিটা সমান 2 হতে পারে কিনা। এ বি সি, সাইন থিটা হলো এই কোণটা যদি থিটা হয়, সাইন থিটা হচ্ছে লম্ব অর্থাৎ এবি বাই এসি। তো সাইন থিটার 2 মানে কি হলো, সাইন থিটার 2 মানে হচ্ছে এই এবিটা বড় হয়ে যাবে আর এসিটা ছোট হয়ে যাবে, অর্থাৎ এবিটা এসি এর দ্বিগুণ। এই যে এবিটা বড় হবে, এসিটা ছোট হবে, সেটা কোনোদিনই সম্ভব নয়, কারণ অতিভুজ সবসময় বড় হয়, লম্ব সবসময় ছোট হয়। তাহলে সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ, এখন লম্বটা সবসময় ছোট, ভূমিটা সবসময় এই অতিভুজটা সবসময় বড় হয়, তাহলে সাইন থিটার মান ওপরে ছোট নিচে বড়, অর্থাৎ একের চেয়ে ছোট হয় সবসময়। আর যদি এই লম্ব এবং অতিভুজ অসীম অসীম পরিমাণ দৈর্ঘ্যের হয়, মানে অসীম দৈর্ঘ্যের হয়, তাহলে সেক্ষেত্রে ওপর নিচে এই একই লিখে আমরা 1 লিখতে পারি। তাহলে সাইন থিটার সবচেয়ে বড় মান 1, 2 কিন্তু হতে পারে না। তাহলে আমরা যদি সাইন থিটা মাইনাস 2 সমান 0 লিখি, তাহলে এখান থেকে পরের লাইনে লিখতে হবে সাইন থিটা সমান 2, যেটা অসম্ভব। সেই জন্য লিখবো কি, যে সাইন থিটা মাইনাস 2 এটা ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এই ফার্স্ট পার্টটা যদি 0 না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই পরের রাশিমালাটা 0, সেই জন্য আমাদের গুণ করে 0 হয়েছে। তাহলে লিখব অতএব সাইন থিটা মাইনাস 1 এটা সমান 0, বা সাইন থিটা সমান 1, আর আমরা যদি জানি যে সাইন 90 ডিগ্রিতে 1 হয়, সাইন 90 ডিগ্রিতে 1 হয়, তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে থিটার মান চেয়েছিল, তাহলে থিটার মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে এটা থিটার কোন মানের জন্য সত্য, অতএব প্রদত্ত সম্পর্কটি থিটা এর মান 90 ডিগ্রি হলে সত্য। এরপর 13 দাগ, দুটি স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত 1/3। ক্ষুদ্রতম স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তম স্তম্ভটির পাদবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে বৃহত্তম স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতম স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ কত হবে? তাহলে এখানে উন্নতি কোণ চেয়েছে বৃহত্তম স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতম স্তম্ভের পাদবিন্দুর, আর দুটো স্তম্ভের উচ্চতা অনুপাত 1:3 দেওয়া আছে। তাহলে আমরা উচ্চতা 1x অর্থাৎ x এবং 3x, তাহলে কি ধরবো, x এবং 3x ধরতে পারি স্তম্ভ দুটির উচ্চতা যথাক্রমে। তো এখানে এটা বড় স্তম্ভটা আঁকলাম আর এটা ছোট স্তম্ভটা আঁকলাম। এখন ছোট স্তম্ভটা এবি নাম দিয়েছি আর বড় স্তম্ভটা
সিডি নাম দিয়েছি, এটা এক্স দৈর্ঘ্যের মনে করলাম, এক্স মিটার, আর এটা 1:3 ছিল, তো এটা 3x মিটার মনে করলাম। এবার এখানে বলা আছে যে ক্ষুদ্রতম স্তম্ভটির পাদবিন্দু থেকে, এটা ক্ষুদ্রতম স্তম্ভ, এর পাদবিন্দু এখানে, তাহলে এখান থেকে যদি দেখা হয়, এখান থেকে দেখলে এই সি বিন্দুর উন্নতিকোণ আছে, উন্নতিকোণ এই যে উন্নতিকোণ, এটা আছে 60 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে এই বৃহত্তম স্তম্ভটির পাদবিন্দু, অর্থাৎ এখানে ডি, এই ডি বিন্দু থেকে, এখান থেকে দেখা হচ্ছে, এখান থেকে এ বিন্দুর উন্নতিকোণ, এটা বের করতে হবে। তো এটা আমাদের জানা নেই, এখানে থিটা ধরে নিলাম। তাহলে এখানে লিখব কি, বড় স্তম্ভটি এবি এবং ছোট স্তম্ভটি, না বড় স্তম্ভটি, ছোট স্তম্ভটি এবি আর বড় স্তম্ভটি সিডি। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3। ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু, আচ্ছা এখানে ক্ষুদ্রতর স্তম্ভটি মনে করি ক্ষুদ্রতর স্তম্ভের, ক্ষুদ্রতমটা আমি ব্র্যাকেটে লিখে দিলাম এবি, উচ্চতা এক্স মিটার ও বৃহত্তর স্তম্ভের, এটা কিনা সিডি আছে, উচ্চতা 3x মিটার। আচ্ছা, এবার দেখো এখানে দুখানা সমকোণী ত্রিভুজ আছে, একটা এ বি ডি, থিটার মান এবিডি ত্রিভুজ থেকে বেরোবে, আর একটা আছে সিডিবি। তাহলে সিডিবি থেকে আমরা এই বিডি বের করব, বের করলে তখন আমরা এই ত্রিভুজের সাহায্যে থিটা বের করতে পারবো। তাহলে কি সিডিবি ত্রিভুজ থেকে প্রথমে বিডি কত হচ্ছে এটা বের করে নিই। ত্রিভুজ, তাহলে এখানে দুখানা সমকোণী ত্রিভুজ, একটা সিডিবি ও আরেকটা আছে এবিডি, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে ত্রিভুজ সিডিবি থেকে পাই তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব সিডি, সিডি দেওয়া আছে, দেখো সিডি 3x মিটার দেওয়া আছে। আমাদের বের করতে হবে বিডি, বিডিটা কিন্তু ভূমি, বিডি সমান এটা বের করতে হবে। আর এখানে এই কোণটা দেওয়া আছে সিবিডি, এটা সমান 60 ডিগ্রি দেওয়া আছে, অতএব সিডি বাই বিডি এটা টেন 60 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব বাই ভূমি, এখানে 60 ডিগ্রি আছে, তাহলে সিডি বাই বিডি সমান টেন 60 ডিগ্রি, বা সিডি দেখো 3x আছে, 3x মিটার, আর বিডির মান জানা নেই, এটা বের করতে হবে, টেন 60 ডিগ্রি মান √3, তাহলে আমরা লিখতে পারবো বিডি সমান 3x মিটার বাই √3, এটা লিখতে পারছি। এবার এ বি ডি ত্রিভুজ নেব, ত্রিভুজ এ বিডি থেকে পাই আচ্ছা এবি বাই বিডি, এবি বাই বিডি এই কোণটা, আচ্ছা এই কোণটা থিটা ধরেছি, এটা ধরে নিই, এটা লিখে নিই আগে। তো এবি সমান এক্স মিটার, তারপরে বিডি সমান একটু আগে বেরিয়েছে 3x বাই √3 মিটার, কোণ, আচ্ছা কোণ এডিবি সমান থিটা ধরলাম, অতএব এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। এবি বাই
এবি বাই বিডি এটা সমান টেন থিটা, বা এবি এর মান দেখো, এবি এর মান আছে এক্স আর বিডি এর মান এটা 3x বাই √3, এটা সমান টেন থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি বা টেন থিটা সমান, তাহলে টেন থিটা সমান কি হবে, এক্স বাই 3x বাই √3। তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু 3x বাই √3, উল্টে লিখলে √3 বাই 3x। উল্টে কেন লিখেছি, এই বাই বাই মানে আমরা জানি ভাগ, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, এখানে তাই করেছি, সেটাই করেছি। তাহলে কেটে দিলাম, ওপরে √3 আর নিচে আছে 3 জায়গাতে আমরা দুখানা √3 লিখতে পারি, √3 ইন্টু √3 কেটে যাচ্ছে, তাহলে এটা হলো 1/√3। আর টেন থিটার সমান কিন্তু 1/√3 পেলাম, তাহলে 1/√3 সমান আমরা জানি টেন 30 ডিগ্রি। তাহলে অতএব থিটা সমান পেলাম 30 ডিগ্রি, এইটা আর এটা তুলনা করে। তো এখানে প্রশ্ন ছিল বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ কত। তাহলে এখানে লিখব অতএব বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ। চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। একটি তিনতলা বাড়ির ছাদে একটি পতাকা আছে যার উচ্চতা 3.6 মিটার। রাস্তার উপর একটি বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি এবং 45 ডিগ্রি। বাড়ির উচ্চতা নির্ণয় করো, যেখানে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1.2 দেওয়া আছে। তাহলে এটা আছে 13.2। তিনতলা বাড়ির ছাদে একটা পতাকা আছে যার উচ্চতা 3.6 মিটার। রাস্তার উপর একটি বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। তো এটা মনে করলাম তিনতলা বাড়ি, আর এখানে একটা পতাকা দণ্ড আছে। মোটামুটি এভাবে দেখাই। আচ্ছা, তাহলে আমি এই বিন্দু থেকে দেখছি, এখান থেকে দেখলে পতাকা দণ্ডের চূড়া এবং পাদদেশের উন্নতিকোণ 50 ডিগ্রি ও 45 ডিগ্রি, এটা ইজ 50 ডিগ্রি আর এটা ইজ 45 ডিগ্রি, আর এটা 50 ডিগ্রি। বাড়ির উচ্চতা নির্ণয় করতে হবে। বাড়িটি এবি, আমি বাড়িটিকে এবি ধরলাম, সি বিন্দু থেকে দেখা হচ্ছে, আর এখানে পি দিলাম বা এফ দিলাম, এফ এটা হচ্ছে পতাকা দণ্ডের দৈর্ঘ্য, এটা আছে 3.6 মিটার। আর বাড়ির উচ্চতা জানা নেই, এখানে আমরা x মিটার ধরতে পারি। তাহলে দেখো বি থেকে এফ পর্যন্ত এটা হবে এক্স প্লাস, এখানে বিএফ যদি আমরা লিখতে চাই এটা হবে এক্স প্লাস 3.6 মিটার। তাহলে এখানে কিভাবে আমরা এগোবো দেখো,
প্রথমে ABC ত্রিভুজ দিয়ে এই BC কত হবে বের করে নেব, যত হবে সেই মানটা FBC ত্রিভুজের ক্ষেত্রে BC পেয়ে যাচ্ছি তাহলে, আর এটা জানা আছে x দিয়ে, এই দুইয়ের মধ্যে সম্পর্ক হবে এটা tan 50 ডিগ্রি দিয়ে, সেক্ষেত্রে একটা সমীকরণ পাবো, সমাধান করে x এর মান বের করতে পারবো। তো এখানে প্রথমে লিখে নিতে হবে AB কি ধরেছি, F কি ধরেছি বা C কি ধরেছি। তো এখানে লিখবো যে বাড়িটির উচ্চতা ধরা যাক, বাড়িটির উচ্চতা AB ও পতাকার উচ্চতা AF, পতাকার উচ্চতা AF। সি বিন্দু থেকে F এবং A বিন্দুর উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে এখানে ত্রিভুজ দুটো ABC আর FBC, ABC এটা এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। FBC এটাও তাই, এই কোণটা 90 ডিগ্রি বলে FBC একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABC ও ত্রিভুজ FBC সমকোণী ত্রিভুজ। তো প্রথম ত্রিভুজ ABC থেকে কি পাই দেখা যাক। ত্রিভুজ ABC থেকে পাই, ABC থেকে, বা আমরা বলতে পারি ত্রিভুজ ABC এর, ত্রিভুজ ABC এর AB সমান AB, এটা x মিটার ধরে নিয়েছি, BC সমান x প্লাস 3.6, না ভুল বললাম, BC এটা বের করতে হবে, BC এর মান বের করতে হবে। কোণ ACB এটা 45 ডিগ্রি দেওয়া আছে, অতএব AB বাই BC, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি আমরা জানি tan থিটা, এখানে 45 ডিগ্রি আছে থিটার মান, তাহলে tan 45 ডিগ্রি আর tan 45 ডিগ্রি মান এক হয় আমরা জানি। তো এখানে পাচ্ছি AB সমান, পর্যবেক্ষণ করে AB সমান BC, আমার BC এর মান দরকার, তো বা BC সমান AB, আর AB এর মান দেওয়া আছে, AB এর মান x মিটার, তাহলে আমরা BC পেয়ে গেলাম x মিটার, আর B থেকে F পর্যন্ত জানি x প্লাস 3.6। তাহলে এবার নেব ত্রিভুজ FBC, ত্রিভুজ FBC। FBC এর BF সমান x প্লাস 3.6 মিটার, তারপরে BC সমান পেয়েছি x মিটার, তারপরে কোণ, এই কোণটা 50 ডিগ্রি, FCB এটা ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, অতএব এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে BF অর্থাৎ লম্ব বাই ভূমি BC, লম্ব বাই ভূমি সমান আমরা জানি tan 50 ডিগ্রি, tan থিটা, থিটার মান 50 ডিগ্রি, তাহলে লম্ব বাই ভূমি সমান tan 50 ডিগ্রি। এখান থেকে লিখতে পারবো BF এর মান, দেখো এখানে কত দেওয়া আছে, x প্লাস 3.6, এবং BC এর মান x, আর tan 50 ডিগ্রি
এর মান দেওয়া আছে 1.2, এটা প্রশ্নেই দেওয়া আছে, প্রশ্নের মধ্যে। এখন সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তো এক্স প্লাস 3.6, আচ্ছা আমাদের দরকার কিন্তু এবি এর মান, এবির মান যেহেতু এক্স, তাহলে এক্স পেলে এবি পেয়ে যাব, বাই এক্স ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখলাম 12/10, বা এত কিছু না করে এখান থেকে ডাইরেক্ট বজ্রগুণ করতে পারতাম। বজ্রগুণ করলে পাবো এক্স প্লাস, না 1.2x, 1.2x সমান এক্স প্লাস 3.6, বা 1.2x মাইনাস এক্স সমান 3.6, বা 1.2x থেকে এক্স বিয়োগ করলে আমরা পাই 0.2x সমান 3.6, বা এক্স ইজ ইকুয়াল টু 3.6/0.2। আমরা কেটে এভাবে 18 লিখতে পারি, বা চাইলে দশমিক তুলে নিয়ে তারপরে কাটাকুটি করতে পারি। এই দশমিকের পরে একটা অঙ্ক আছে, এখানে 10, দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে এখানে 10, 10 কেটে দিলাম, এটা 18 দুগুণ 36, এক্স সমান 18, তাহলে অতএব এক্স, এখানে এবি সমান এক্স ছিল, তাহলে এটাই হচ্ছে এবি। তাহলে এখানে প্রশ্ন ছিল যে বাড়িটির উচ্চতা কত, আমি লিখবো অতএব বাড়িটির উচ্চতা 18 মিটার, এর উত্তরটা 18 মিটার নেই, অন্য কিছু আছে হয়তো। ওখানে কি করেছে, ওখানে এই tan 50 ডিগ্রির মান 1/√2 না বসিয়ে, 1/2 না, tan 50 ডিগ্রির মান 1.2 না বসিয়ে এর প্রকৃত মানটা ধরেছে, তাই হয়তো 18 মিটার না এসে অন্য কিছু এসছে। এখানে 14 রাখে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল, সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেন্টিমিটার, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখানে যদি ব্যাসার্ধ আর ধরে নেওয়া হয় এবং তির্যক উচ্চতা দেওয়া আছে, আর এবং এল দিয়ে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল লিখতে পারবো। তো মনে করি ব্যাসার্ধ সমান, মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ সমান এখানে আর সেন্টিমিটার। আচ্ছা তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা যেটা কিনা আমরা এল দিয়ে লিখি, এটা দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুর তল দুটো, একটা বক্রতল আর একটা হচ্ছে ভূমির বৃত্তাকার তল। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, আর ভূমির যে বৃত্তাকার তল আছে তার ক্ষেত্রফল সূত্র পাই আর স্কয়ার। এটা হলো সমগ্র তল। তো পাই আর যদি কমন নিই তাহলে হচ্ছে এল প্লাস আর, এটা আসছে। তো এখানে মান বসানো যাবে, পাই এখানে 22/7 মান বসিয়ে দিলাম, ইন্টু আর মান জানি না, এল ফর 7 প্লাস আর মানগুলো বসিয়ে দিলাম, আর অবশ্যই এখানে লিখব বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তো তাহলে কি পেলাম, তাহলে পেলাম 22r/r প্লাস 7 প্লাস আর বাই 7 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। তাহলে এর মান দেওয়া আছে প্রশ্নে 147.84। তাহলে লিখব প্রশ্নানুসারে 22r ইন্টু 7 প্লাস আর বাই 7, এটা হচ্ছে 147.84, বা আমরা এখানে লিখতে পারি 22r দশমিক তুললে এটা দাঁড়ায় 147.84, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দেব। তো তাহলে এখানে পাচ্ছি আর ইন্টু
আর ইন্টু 7 প্লাস আর ইন্টু 7 প্লাস আর, এটা সমান 14784 বাই 100। এখানে 22-এর 7 ছিল, তাহলে এখানে 7-এর 22 লিখব। 22 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দেখি কত আসছে। 22 ভাগ করব 14784 একে, তো 147 আছে, তাহলে 7 দুগুণে 14, 7 দিয়ে যাবে না, মনে করো এখানে 6 দিয়ে দিলাম। 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 রাখে 13, 132। তাহলে এখানে পেলাম 5 বিয়োগ করে এখানে পেলাম 1, 15। তারপরে 8 নামালাম, এবার 7 দিয়ে দেবো। 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1, 15, 154 বিয়োগ করে পাচ্ছি 4। এই তারপরে পরের 4 নামালাম, তাহলে এটা হলো 44, 22 দুগুণে 44, তাহলে এটা হচ্ছে 672। তো 672 হয়েছে, এটা কাটাকুটি করব, কেটে 672 লিখব। তো কি পেলাম, এখানে গুণ করে দিই, তাহলে 7r, আর এবং 7r প্লাস আর স্কোয়ার, এটা সমান 672 এবং এখানে 7 আছে, তাহলে 672কে 7 দিয়ে গুণ করে দিই। তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 14, 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 এর একে 50, হাতে 5, 6 7 42, 42 আর 5, তাহলে এটা হলো 47। তাহলে 47 04 বাই নিচে হবে 100। তাহলে বজ্রগুণ করলে পাই আর স্কোয়ার তার সাথে 100 গুণ, অর্থাৎ 100 আর স্কোয়ার, 7 আর তার সাথে 100 গুণ, তাহলে প্লাস 700 আর সমান 4704, বা 100 আর স্কোয়ার প্লাস 700 আর মাইনাস 4704, এটা ইজ ইকুয়াল টু 0। এখন সমাধান করতে হবে, অর্থাৎ আর এর মান বের করতে হবে। এখানে একটা দ্বিঘাত সমীকরণ আমরা পেলাম। তাহলে দুই প্রান্ত গুণ করতে হবে 4704, এখানে 100, 4704 ইন্টু 100, তাহলে 4704 এখান থেকে এসছে, অর্থাৎ 672 ইন্টু 7 ইন্টু 100। এখন 6 7 2 উৎপাদকে ভাঙলে 2 3 36 দুগুণ 72, 3 1 1 2, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 3 ইন্টু 2 ইন্টু 1 1 2 ইন্টু 7 ইন্টু 100। তো যদি আমাদের এখানে 700 আনতে হবে, 3 দুগুণ 6, 6 7 42, আচ্ছা 100 এখান থেকে 10 10 করে নিই, 10 ইন্টু 10, 42, 42 10কে 420, আর এটা গুণ করলে আমরা পাই 1 1 2 0, তাহলে 1 1 2 0 থেকে বিয়োগ করব 420, 1 1 2 0, 420, 0 0, এখানে 7। তো এখানে কি আসছে, আমি লিখতে পাচ্ছি 100 আর স্কোয়ার, 700 জায়গাতে আমি লিখব 120 মাইনাস 420 আর মাইনাস 4704 ইজ ইকুয়াল টু 0। 100 আর স্কোয়ার প্লাস 1 1 2 0 প্লাসে 0 আর প্লাসে মাইনাসে মাইনাস 420 আর মাইনাস 4704, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো পদ থেকে কমন নেব 10r, 10r কমন নিলে এখানে 10r প্লাস 10 কমন নিয়েছি, তাহলে 112 হবে। আর এই দুটো পদ থেকে কমন নেব 42 কমন নিলাম, তাহলে এখানে হবে 10r মাইনাসে 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 প্লাস, তাহলে এই সংখ্যাটাকে 42 দিয়ে ভাগ করলে কত আসে দেখি। তো এই সংখ্যাটা অ্যাকচুয়ালি এটা,
এই তাহলে 6 7 42, 42 দিয়ে ভাগ করে 1 1 2 হবে, 1 1 2, এটা সমান 0। 10r প্লাস 112 কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে 10r মাইনাস 42 সমান 0। তাহলে দেখো আর ছিল ব্যাসার্ধ, সেই জন্য আমরা লিখব এখানে 10r প্লাস 112, এটা সমান 0 লিখলে কি পাবো? পাবো 10r সমান মাইনাস 112, আর সমান মাইনাস 112/10, অর্থাৎ আর এর মান মাইনাস আসছে, সেই জন্য এটা 0 হতে পারে না। তাহলে লিখবো অতএব 10r মাইনাস 42, এটা সমান 0, বা 10r ইজ ইকুয়াল টু 42, বা আর সমান 42/10, অর্থাৎ এটা 4.2। এটা ছিল ব্যাসার্ধ, আর ছিল শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ। অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার। 14 জায়গায় আছে একটি অর্ধগোলক এবং একটি শঙ্কুর ভূমি ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আয়তনের অনুপাত বের করতে হবে আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। এখানে বলা আছে তাদের ভূমি একই এবং উচ্চতাও একই, উচ্চতা সমান। তো এখানে সিচুয়েশনটা কেমন হতে পারে দেখাই। মনে করলাম এটা সেই অর্ধগোলক, এটা অর্ধগোলকের মুখের ব্যাস বা অর্ধগোলকের মুখের ব্যাস বা সমতল তল, বৃত্তাকার তল। আর মনে করলাম এটা এর উচ্চতা, অর্ধগোলকের উচ্চতা এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা সমান। অর্ধগোলকের ব্যাসার্ধ আর, এর উচ্চতা এইটাকে বোঝাই, এটাও আর, এটা শঙ্কুর উচ্চতা, এটা এইচ না বলে এটাও আর হবে, কিন্তু কারণ অর্ধগোলকের উচ্চতা আর, শঙ্কুর উচ্চতাও আর, কারণ সমান উচ্চতা বলা আছে। তো এদের আয়তনের অনুপাত বের করতে হবে, শঙ্কু এবং অর্ধগোলকের আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে শঙ্কু আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ, এখানে আর ফর আর, এইচ ও এখানে আর হবে। তাহলে এখানে লিখে নেব যে অর্ধগোলকটির এটা আমি ধরছি, অর্ধগোলকটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার, অর্ধগোলকটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার ধরলাম। অতএব উচ্চতা, অর্ধগোলকের উচ্চতা সেটাও কিন্তু আর হবে, উচ্চতা সমান আর সেমি। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার ও উচ্চতা সেটাও আর সেন্টিমিটার। তো এখানে প্রথম আছে এখানে অর্ধগোলক, তারপরে শঙ্কু, এদের আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে লিখবো অর্ধগোলক ও শঙ্কুর আয়তনের অনুপাত, অর্ধগোলক ও শঙ্কুর আয়তনের অনুপাত তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব এবং শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। তো এখানে হচ্ছে 2/3 পাই আর কিউব, আর এখানে হচ্ছে 1/3 পাই আর কিউব। তাহলে পাই আর কিউব
আচ্ছা নিচে 3 আছে, তাহলে দুটি পদকেই আমি 3 দিয়ে গুণ করব, তাহলে পাই আর কিউব হলো ইন্টু 3, ডান দিকটাকেও তাই, অর্থাৎ এখানে উত্তর পদকেও তাই 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে কেন গুণ করলাম? 3 এবং 3 নিচে আছে, 3 আর 3 এর লসাগু 3, তাই এই পার্টটাকে 3 দিয়ে গুণ করলাম, এই পার্টটাকে 3 দিয়ে গুণ করলাম। এতে কী হবে? এই 3 3 কেটে যাবে, এই 3 3 কেটে যাবে, তাহলে থাকছে 2 পাই আর কিউব ইজ টু 1 পাই আর কিউব। 1টা দেবো না। এবার পাই আর কিউব দিয়ে ভাগ করলে উভয় পদকে 2:1 হয়, তাহলে এটা হলো আয়তনের অনুপাত। এরপরে বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে লিখবো এখানে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেখো এখানে বক্রতল বলা আছে, সমগ্রতল কিন্তু বলা নেই। তাহলে বক্রতল যখন বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, তো এখানে আমাকে শঙ্কুর বক্রতল মানে পাই আর এল অর্থাৎ তির্যক উচ্চতা বের করে নিতে হবে। শঙ্কুর তির্যক উচ্চতা এল হলে, এল সেমি হলে, আমরা জানি যে উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, একটা সম্পর্ক। তো এই শঙ্কুটার ক্ষেত্রে এইচ এর মানও এই আর এর মানও আর, তাহলে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এল স্কোয়ার সমান 2r স্কোয়ার, বা এল সমান √2r স্কোয়ার, বা এল সমান r√2। তাহলে আমরা এখন কী বের করছি? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করছি। তাহলে শঙ্কুর ক্ষেত্রে সূত্র হলো পাই আর এল, আর অর্ধগোলকের ক্ষেত্রে 2 পাই আর স্কোয়ার, এটা হলো সূত্র। তো পাই, আচ্ছা তাহলে পাই আর দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এল ইজ টু 2r স্কোয়ার সমান, পাই আর দিয়ে ভাগ করি তাহলে স্কোয়ারটা থাকছে না, হ্যাঁ, এল ইজ টু 2r। এখন এল r√2 ইজ টু 2r, আবার আর চলে এলো, তাহলে আর দিয়ে ভাগ করলে √2 ইজ টু 2, তাহলে এটা হচ্ছে √2 ইজ টু 2, তাহলে √2 দিলাম, এবং এই 2কে আমরা দুখানা √2 এর গুণফল হিসাবে লিখতে পারি, কারণ √2 গুণ করলে 2 হয়। তাহলে √2 দিয়ে ভাগ করলে 1 ইজ টু √2, তাহলে আয়তনের অনুপাত 2:1 এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:√2। তো আমি এখানে কি করেছি, আগে শঙ্কুটার লিখেছি, পরে অর্ধগোলকের লিখেছি, বাট প্রশ্নে কিন্তু আগে অর্ধগোলকের দেওয়া আছে। তাহলে অতএব এখানে লিখব কি, এখানে অনুপাত, এখানে আমি লিখেছি শঙ্কু ইজ টু অর্ধগোলক, কিন্তু প্রশ্নে অর্ধগোলক আগে, শঙ্কু পরে দেওয়া আছে। তাহলে লিখব অতএব অর্ধগোলক লিখে প্রথমে আমরা এটা আগে লিখলে, এটা পরে লিখলে এই পুনরায় এই কথাটা লিখতে হতো না। যেহেতু আমি এটা আগে লিখে ফেলেছি, সেই জন্য এই লাইনটা, এটা সোজা করার জন্য কিন্তু এই লাইনটা লিখতে হচ্ছে। তোমরা প্রথমেই অর্ধগোলক আগে, শঙ্কু পরে লিখলে এই পর্যন্ত উত্তর আসতো, সেখানে √2:1 আসতো। তো যাই হোক, অর্ধগোলক ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের অনুপাত, এটা হবে √2:1। ঠিক আছে, তো এবার দেখো, এবার আমাদের একটা অনুপাত বেরিয়েছে 2:1, একটা √2:1, বাট এখানে যেখানে উত্তর দেওয়া আছে, উত্তরে কিন্তু কেবল একটা উত্তর দেওয়া আছে, প্রথম উত্তরটা কিন্তু উত্তরে দেওয়া নেই। আচ্ছা নেক্সট আছে 14-3, 11 সেন্টিমিটার
বহির পরিধি বিশিষ্ট 105 মিটার লম্বা টিউবলাইটের কাচ যদি, তাহলে 11 সেন্টিমিটার বহির পরিধি বিশিষ্ট 11 সেন্টিমিটার বহির পরিধি বিশিষ্ট 105 সেন্টিমিটার লম্বা টিউবলাইটের কাচ যদি 0.2 সেন্টিমিটার পুরু হয়, তবে 5টি টিউবলাইট তৈরি করতে কতক্ষণ সেমি কাচ লাগবে। তাহলে কাচের টিউবলাইট তৈরি করতে 5টি টিউবলাইটের ক্ষেত্রে হিসাব করতে হবে। তাহলে প্রথম আমরা একটা টিউবলাইটের ক্ষেত্রে হিসাবটা করে নেব। এটা হচ্ছে উচ্চতা, যেহেতু লম্ববৃত্তাকার চোঙাকৃতি, সেহেতু এই যে টিউবলাইটের দৈর্ঘ্য এটা এইচ ধরবো, অর্থাৎ উচ্চতা এইচ, এখানে এটা এইচ ধরবো। আর এটা বহির পরিধি দেওয়া আছে 11 সেন্টিমিটার, এখান থেকে বহির পরিধি, আর এখান থেকে বহির ব্যাসার্ধ বের করে নিতে হবে। বহির ব্যাসার্ধ বের করে নেব, তার থেকে 0.2 সেন্টিমিটার বিয়োগ করলে আমরা অন্তর ব্যাসার্ধ পাবো। তাহলে সেখান থেকে সেখান থেকে কত ঘন সেমি কাচ আছে প্রত্যেকটা টিউবলাইটে, তাহলে সেটা বের করতে হবে। তো প্রথম কাজ হবে এই বহির ব্যাসার্ধ কত আছে এখান থেকে বের করে নেওয়া। তো বহির ব্যাসার্ধ ধরে নিই, যে মনে করি এখানে টিউব বলতে আমরা জানি নল। তো নলাকার যে লাইটগুলো হয় টিউবলাইট, তো এগুলো লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে। তাহলে মনে করি টিউবলাইটটির বহির ব্যাসার্ধ আমি ক্যাপিটাল আর দিয়ে লিখছি, এটা সমান এক্স, বা বহির ব্যাসার্ধ আমি ক্যাপিটাল আরই বলি, বহির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর সেন্টিমিটার। তো বহির পরিধি দেওয়া আছে 11 সেন্টিমিটার, তো বহির পরিধি সমান 2 পাই আর, পরিধির সূত্র 2 পাই ক্যাপিটাল আর, তাহলে এটা সমান দেওয়া আছে 11 সেন্টিমিটার, বা 2 ইন্টু 22/7 ইন্টু ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 11। তাহলে এখান থেকে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু 11 ইন্টু 7/22 ইন্টু 1/2। কাটাকুটি করলে এখানে 2 আসছে, তাহলে 7/4 সেন্টিমিটার। 7/4 সেন্টিমিটার হলো এটা বহির ব্যাসার্ধ। অতএব অন্তর ব্যাসার্ধ দেখো, টিউবলাইটটি 0.2 সেন্টিমিটার পুরু আছে। তাহলে এই যে বহির ব্যাসার্ধ, এর থেকে অর্থাৎ এই 7/4 থেকে 0.2 বিয়োগ করতে হবে, এত সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 7/4 আর 0.2 অর্থাৎ এটা 0.2 অর্থাৎ 2/10 সেন্টিমিটার। কাটাকুটি করলে 1/5, তাহলে সমান 7/4 মাইনাস 1/5 সেন্টিমিটার। এখন বিয়োগটা করতে হবে, তাহলে 4 এবং 5 এর লসাগু 4×5 = 20। এরপরে কি নিয়ম, 4 দিয়ে 20কে ভাগ করব, ভাগ করলে 5 পাবো, 5 দিয়ে এই উপরের 7কে গুণ, 5 × 7 = 35, মাইনাস 5 দিয়ে 20কে ভাগ করব, ভাগ করলে আমরা পাচ্ছি 4, 4 দিয়ে 1কে গুণ, 4 × 1 = 4। তাহলে এটা হলো বিয়োগ করলে 31/20 সেন্টিমিটার। এটা কিন্তু অন্তর ব্যাসার্ধ পেয়েছি। তো কতটা কাচ রয়েছে সেটা পেতে গেলে আমরা বহির ব্যাসার্ধ ধরে আয়তন বের করব, অন্তর ব্যাসার্ধ ধরে আয়তন বের করব। এই দুই বিয়োগ করলে প্রত্যেকটা টিউবলাইটে কতটা পরিমাণ কাচ রয়েছে সেটা বের করতে পারবো। তাহলে আমি 5টি টিউবলাইটের একসঙ্গে হিসাবটা করি। তাহলে 5টি টিউবলাইটের কাচের মোট ঘনফল 5 এর জন্য 5 দিলাম। এরপরে বহির ব্যাসার্ধ ধরে যদি আমরা ঘনফল হিসাব করি, তাহলে পাই r²h, এখানে h দেওয়া আছে, আমি এখানে লিখে নিই। তো যে কোনো জায়গায় লিখে দিই যে টিউবলাইটের
দৈর্ঘ্য যেটাকে আমরা এইচ দিয়ে লিখব, এটা সমান 105 সেন্টিমিটার। তো এটা হলো পাই আর স্কয়ার এইচ। এটা কিন্তু তাহলে কি করলাম, আমি এখানে অন্তর্ব্যাসার্ধ বের করে নিয়েছি, যে বহির্ব্যাসার্ধ ছিল তার থেকে 0.2 বিয়োগ করে, তাই এটা আলটিমেটলি এলো 31/20। 5টি টিউবলাইটের কাচের মোট ঘনফল, এটা প্রথমে বহির্ব্যাসার্ধ ধরে একটা ঘনফল বের করলাম, তারপর অন্তর্ব্যাসার্ধ এটা আমি স্মল আর লিখছি, স্মল আর ধরে একটা ব্যাসার্ধ বের করলাম, এই ঘনফল বের করলাম। এই আয়তন থেকে এই আয়তন বিয়োগ করলে আমরা একটা টিউবলাইটের কাচের আয়তন পাবো, তার সাথে 5 গুণ করছি, মানে 5খানা টিউবের কাচের আয়তন পাবো। তো এটা হচ্ছে 5, এখান থেকে পাই এইচ কমন নিলাম, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এইবার মানগুলো বসিয়ে দিলেই হিসাবটা সোজা হবে। 5 ইন্টু 22/7 ইন্টু 105 ইন্টু এখানে আছে, দেখো এখানে আছে আর, ক্যাপিটাল আর সমান ছিল 7/4, 7/4 তার স্কোয়ার মাইনাস স্মল আর বেরিয়েছে 31/20, তার স্কোয়ার দিলাম। তো এটা অবশ্যই হবে ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে কাটাকুটি করলে আমরা পাই 7, 15, 105, তাহলে এটা হলো 110 ইন্টু 15 ব্র্যাকেট দিলাম। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেন্টিমিটার কিউব সমান 110 ইন্টু 15। 4 এবং 20 এর লসাগু 20, 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 5, 5 7 35, এখানে 35 প্লাস 31, আর এখানে 20 লসাগু, 4 দিয়ে ভাগ করলে 5, 5 7 35 মাইনাস 20 দিয়ে ভাগ করলে 1, 31 1 31 সমান 110 ইন্টু 15 ইন্টু এটা হলো 6, তাহলে 66/20 ইন্টু এখানে 35 থেকে 31 বিয়োগ করলে 4/20, এত ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। 10 দিয়ে কাটাকুটি করলে 11, আর এখানে পাচ্ছি 2, 2 দুগুণ 4, এখানে 10, তাহলে নিচে কেবল 10 আছে, উপরে আছে 66, 11 আর 15। তাহলে 66 আর প্রথমে 15 গুণ করে নিই, তারপরে 66-র সাথে 11 গুণ করবো। তাহলে এখানে আমি লিখতে পারি এইভাবে যে 66, আচ্ছা 11 ইন্টু 66 11 11 15 66 সমান 11 ইন্টু 15 ইন্টু 66। এখানে তো আরও কাটাকুটি করা যেত, যাই হোক আমি এখানে করে দিচ্ছি। 5 দিয়ে 3 5 15, 5 দুগুণ 10, এটা 3 33, তাহলে সমান হচ্ছে 11 3 33, 11 ইন্টু 3 ইন্টু 33, 3 33 99, 11 ইন্টু 99, তাহলে 99কে 11 দিয়ে গুণ, তাহলে 9 এরকম, এটা 9 8 10, তাহলে সমান 1089 সেমি কিউব, 1089 সেমি কিউব। তাহলে 5খানা টিউবলাইট তৈরি করতে 1089 সেমি কিউব কাচ লাগবে। অতএব 5টি টিউবলাইট তৈরি করতে 1089 সেমি কিউব কাচ লাগবে। পনেরো এক দিকে আছে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন ছক থেকে গড় নির্ণয় করো। শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে এই যে ছক পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে
এর থেকে আমরা একটা নতুন ছক বানিয়ে নেব, যেখানে থাকবে শ্রেণী, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক আর এফআই এক্সআই, অর্থাৎ শ্রেণীমধ্যক ও পরিসংখ্যার গুণফল থাকবে। তাহলে লিখব প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে পাই। এখানে হবে শ্রেণী, এখানে হবে পরিসংখ্যা, পরিসংখ্যা এফআই, এখানে শ্রেণীমধ্যক, শ্রেণীমধ্যক এক্সআই, আর এখানে হবে এফআই ইন্টু এক্সআই। তো প্রথমে শ্রেণী আছে 0 থেকে 10, 0 থেকে 10 এর পরিসংখ্যা আছে 7, 0 আর 10 এর মাঝের সংখ্যা 5, 5 7 35, তাহলে 7 ইন্টু 5 সমান 35। তারপর আছে 10 থেকে 20 আর পরিসংখ্যা আছে 5, মাঝের সংখ্যা 15, 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 15ই হয়, 0 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। মাঝের সংখ্যাটা এভাবে বের করব, দুই প্রান্তে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা পাবো। পরিসংখ্যা 5 দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আমরা শ্রেণীর মধ্যে 15 পেয়েছি, 5 15 75, তাহলে 5 ইন্টু 15 এটা সমান 75। তারপরে আছে 20 থেকে 30 আর এর পরিসংখ্যা আছে 6, 20 30 এর মাঝের সংখ্যা 25, আর এখানে 6 ইন্টু 25 করলে আমরা পাই 150। নেক্সট আছে 30 থেকে 40, 30 থেকে 40 এর পরিসংখ্যা 12, 30 আর 40 এর মাঝের সংখ্যা 35, 12 এবং 35 গুণ করতে হবে, সমান 5 12 60 শূন্য হাতে 6, 3 12 36 আর 6 42, এটা হলো 420। তারপরে 40 থেকে 50, 40 থেকে 50 পরিসংখ্যা আছে 8, মাঝের সংখ্যা 45, তাহলে 8 এবং 45 গুণ করতে হবে, অর্থাৎ 45, 8 মানে 3 খানা 2 পরপর গুণ, তাহলে 45কে 3 বার ডবল করলেই চলবে, 45 এর ডবল 90, 90 এর ডবল 180, 180 ডবল 360, আর 50 থেকে 60 এই পরিসংখ্যা আছে 2, 50 60 এর মাঝখানের সংখ্যা 55, তাহলে 55 ডবল 2 ইন্টু 55, এটা হলো সমান 110। এবার কি করতে হবে, যোগ করতে হবে মোট যেটা পরিসংখ্যার যোগফল সেটা সামেশন অফ এফআই, 7 5 12, 12 18, 18 2 20, 30, 38 40, এখানে 40 হলো। এবার এই যোগটা করতে হবে, 5 5 10, 10 10 এর শূন্য হাতে 1, এটা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই। তাহলে 10 এর শূন্য হাতে 1, 1 আর 4, 1 আর 3 4, 4 আর 7 11, 11 আর 6 11 আর 5, 11 আর 5 16, 16 17 18, 19 20 21 22 23 24 25, 25 এর 5 হাতে 2, 2 এর 3, 3 3 3 আর 4 7 8 9 10 11, তাহলে এটা আছে 1115। অতএব গড় সমান সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, তাহলে এটা হচ্ছে 1150 আর নিচে আসবে 40, কাটাকুটি করলে এটা পাই 115 বাই 4। এখন 115কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 2 8, 3 5, 4 8 32, দশমিক নিয়ে শূন্য নিলাম, 4 7 28, বিয়োগ করে 2 0, 4 5 20, 4 5 20, তাহলে গড় হলো 28.75। তাহলে অতএব এখানে ছিল যে গড় নির্ণয় করো, নির্ণেয় গড় মান সমান 28.75। 15.2 দাগে আছে নিম্নলিখিত ছক থেকে মধ্যমা নির্ণয় করো। এখানে শ্রেণী দেওয়া আছে, এখানে পরিসংখ্যা দেওয়া আছে। তো শ্রেণীগুলো দেখলে বুঝতে পারবে এখানে 60 দিয়ে শেষ হলো, বাট এখানে 60 দিয়ে শুরু হয়নি,
61 দিয়ে শুরু হয়েছে। এখানে 70-এ শেষ হয়েছে, বাট এখানে 70-এ শুরু হয়নি, 71-এ শুরু হয়েছে, অর্থাৎ এই শ্রেণীগুলো নিরবচ্ছিন্ন নেই, এটা বিচ্ছিন্ন শ্রেণী আছে। তাহলে আমাকে প্রথমে এই শ্রেণীগুলোকে কন্টিনিউয়াস করে নিতে হবে, অর্থাৎ নিরবিচ্ছিন্ন করে নিতে হবে। তো তার জন্য আমরা কি করি, এখানে 0.5 কমিয়ে নিই, 60 থেকে 0.5 বাড়িয়ে নিই, 0.5 কমিয়ে 0.5 বাড়িয়ে 0.5 কমিয়ে 0.5 বাড়িয়ে, এভাবে প্রত্যেকটা শ্রেণী আমরা শ্রেণী দেওয়া আছে সেখান থেকে শ্রেণী সীমানা বের করে নেব। তারপরে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব। তাহলে এখানে লিখব যে প্রদত্ত ছক থেকে পাই, তাহলে এখানে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে পাই। তাহলে এখানে পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে আমরা প্রথমে লিখে নেব শ্রেণী সীমানা, তারপর পরিসংখ্যা, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা ক্ষুদ্রতর সূচক। তাহলে প্রথম যে শ্রেণীটা আছে 51 থেকে 60, তো আমি সেখানে লিখব 51 থেকে 0.5 কমালে 50.5 থেকে 60.5, আর এর পরিসংখ্যা আছে 4, ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা হবে 4। তারপরটা আছে 61 থেকে 70, 61 থেকে 0.5 কমালে 60.5 থেকে এটা 70.5, এর পরিসংখ্যা আছে 10, আর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে এই 4 প্লাস 10 সমান 14। তারপরে আছে 71 থেকে 80 আছে, তাহলে আমি এখানে 70.5 থেকে 80.5 করব, এর পরিসংখ্যা আছে 15, আর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে এই 14 আর এই 15, তাহলে 14 প্লাস 15 সমান 29। তারপরে আছে 81 থেকে 90, তা আমি এখানে লিখব 80.5 থেকে 90.5, আর এর পরিসংখ্যা আছে 20, আর ক্রমযৌগিক পরিসংখ্যা ঘরে হবে 29 প্লাস 20 সমান 49। তারপরে আছে 91 থেকে 100, অর্থাৎ 90.5 থেকে 100.5, আর এখানে পরিসংখ্যা আছে 15, তাহলে 49 প্লাস 15, তো এটা পেলাম 64। তারপরটা আছে 101 থেকে 110, তাহলে 100.5 থেকে 110.5, পরিসংখ্যা আছে 4, আর এখানে হবে 64 প্লাস 4, আর এটা সমান, এটা হয়ে গেল 68। তো এখানে বেরিয়েছে এই যে 68, তাহলে এটা সমান n। তো আমি কি বের করব, n/2 সমান 68/2। আচ্ছা, এটি জোড় সংখ্যা, সেই জন্য n/2 বের করব, এটি জোড় সংখ্যা। তো আচ্ছা, এখানে জোড় বিজোড় সংখ্যার কোনো ব্যাপার নেই, এটা n সমান 68, তাহলে n/2 সমান এটা 34। তাহলে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো দেখব, 34-এ এই 29 এবং 49 এর মাঝখানে 34 আছে, অর্থাৎ 29-এর পরে 30, তাহলে 30 থেকে 49 পর্যন্ত সমস্ত 30 থেকে 49 পর্যন্ত সমস্ত পর্যবেক্ষণের মান এই 20 আছে, এর পরিসংখ্যা 20। তাহলে লিখব কি, তাহলে লিখব যে এখানে 34 বেরিয়েছে, তো এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যাটা হচ্ছে এই 49।
34 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা ঊনপঞ্চাশ, এটি আছে এই শ্রেণীতে। এটি 80.5 থেকে 90.5 শ্রেণীতে আছে। তাহলে সুতরাং সংখ্যা গুরুমান না, সুতরাং মধ্যমা শ্রেণীটি হলো 80.5 থেকে 90.5। তাহলে এই যে শ্রেণীটা হলো, তাহলে এটা হলো মধ্যমা শ্রেণী। তাহলে অতএব আমরা মধ্যমা নির্ণয়ের সময় আমরা এক সূত্র ব্যবহার করি যে মধ্যমা সমান L প্লাস থার্ড ব্র্যাকেট n/2 CF বাই F ইন্টু H, এটা ব্যবহার করি। L n/2 CF F এবং H এর মানগুলো এখান থেকে লিখে নেব। তাহলে অতএব L সমান এই যে 80.5, তারপর যে n/2 তো 34 লিখেছি আগে, আর লিখব না। CFটা হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর, এটা মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 29। F হলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এটা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 20, F সমান 20। আর H হলো এই উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করতে হবে, অর্থাৎ 90.5 থেকে 80.5 বিয়োগ করলে এটা ইজ ইকুয়াল টু 10। তাহলে অতএব মধ্যমা সমান এবার সূত্রটা লিখবো L প্লাস n/2 CF বাই F ইন্টু H সমান, এখানে দেখো L এর মান 80.5 প্লাস থার্ড ব্র্যাকেট দিলাম n/2 34 মাইনাস CF আছে 29 বাই F 20 ইন্টু H ফর 10, কাটাকুটি করলে 2 পাচ্ছি। তাহলে সমান 80.5 প্লাস 34 থেকে 29 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 5/2 সমান 80.5, আর এখানে 5/2 অর্থাৎ আড়াই, মানে 2.5। তো এটা হলো 83। তাহলে অতএব মধ্যমা সমান 83। তাহলে এর পরের অঙ্ক আছে 3 দাগ। নিম্নলিখিত ছক থেকে সংখ্যাগুলোর মান নির্ণয় করো। এখানে শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে সবার প্রথমে কাজ হবে সর্বোচ্চ পরিসংখ্যা, অর্থাৎ পরিসংখ্যার মধ্যে সবচেয়ে যেটা বড় সেটা খুঁজে বের করা। এখানে দেখো 28 সবচেয়ে বড়, এটা সর্বোচ্চ পরিসংখ্যা। এটা আছে 15 থেকে 20 শ্রেণীতে। তাহলে সংখ্যাগুলো মান সংবলিত শ্রেণী হচ্ছে 15 থেকে 20। তাহলে এটাই লেখা, যে প্রথমে লেখা, এখানে প্রথমে লিখতে হবে এখানে সর্বোচ্চ পরিসংখ্যা 28, এটি 15 থেকে 20 এই শ্রেণীর মধ্যে আছে, সুতরাং এটা হলো সংখ্যাগুলো মান সংবলিত শ্রেণী। তো এখানে সর্বোচ্চ পরিসংখ্যা সমান 28, এটি 15 থেকে 20 শ্রেণীতে আছে। সুতরাং সংখ্যাগুরু মান সংবলিত
শ্রেণীটি হলো পনেরো থেকে 20। এরপরে আমরা সংখ্যাগুরু মান নির্ণয়ের যে সূত্র লিখব সেখানে, আচ্ছা তাহলে এখানে সূত্রে অনেক কিছু আসবে। সূত্রে আসবে এল সমান এই নিম্ন সীমাটা অর্থাৎ 15। তারপরে আছে F0 অর্থাৎ সংখ্যাগুরু মান যে সর্বোচ্চ পরিসংখ্যা যেটা আছে F0 মান কিন্তু সেটা হবে, অর্থাৎ এখানে F0 অর্থাৎ এই 28 এর পরিসংখ্যা 28, F0 সমান 28। আর F1 হবে এর পরের পরিসংখ্যাটা অর্থাৎ 17। আচ্ছা এখানে F0 এটা F1, এটা F0, এটা F2, F0, F1, F2। তো যাই হোক এখানে আমি L লিখে নিয়েছি। তাহলে এখানে F0 হবে 18, F1 সেটা হবে 28, F2 হচ্ছে এর পরেরটা অর্থাৎ 17। তারপরে H হচ্ছে দিস মাইনাস দিস অর্থাৎ 20 মাইনাস 15, আর এটা ইজ ইকুয়াল টু 5। অতএব সংখ্যাগুরু মানের সূত্র হচ্ছে L প্লাস ফার্স্ট ব্র্যাকেট F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এটা হলো সংখ্যাগুরু মানের সূত্র। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেব। L ফর 15 প্লাস F1 ফর 28 মাইনাস F0 ফর 18, 2F1 2 ইন্টু 28 মাইনাস F0 ফর 18 মাইনাস আবার F2 আছে 17 ইন্টু H ফর 5। এটা হিসাব করতে হবে। তাহলে এটা পেলাম 15 ইন্টু দিয়ে দিলাম, না এখানে প্লাস আছে 15 প্লাস এখানে 28 থেকে 18 বিয়োগ করলে 10 পাই, 28 দুগুণে 56 মাইনাস 17 দুগুণে 34, 17 আর 18 মিলে 35। তাহলে এটা 35 ইন্টু 5 সমান 15 প্লাস 10 পাই, 56 থেকে বিয়োগ করব 35, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, তাহলে এখানে 21 হচ্ছে 21 ইন্টু 5। তাহলে এটা হলো 15 প্লাস 5 10 কে 50, 50কে 21 দিয়ে ভাগ, 21 দুগুণ 42 থাকছে 8, দশমিক নিয়ে এখানে শূন্য নিতে হবে। তাহলে শূন্য নিলাম। এবার 3 21 63, এখানে 7 হাতে 1 17, আবার শূন্য নিলাম। তাহলে 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 8 1কে 8, 8 দুগুণ 16, বিয়োগ করে পেলাম 2, শূন্য নেব। তাহলে 21 শূন্য দিয়ে যাবে, 21 0 0, তো এ হলো। আচ্ছা দশমিকের জন্য আর একটা শূন্য নিলাম। এবার 9 21, তো যাই হোক 9 1কে 9, 9 দুগুণ 18, এরকম কিছু হবে। তাহলে এটা হলো 2.38, আমি 38 পর্যন্ত নেব। তো সমান 15 প্লাস 2.38 প্রায়, তাহলে এটা পেলাম 15 এবং 2 অর্থাৎ 17.38 প্রায়। তাহলে অতএব সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান 17.38 প্রায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই জানি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।